লিচেন তার টিচারের কাছে মার খায়। অ্যাকচুয়ালি ক্লাসে লিচেন প্রচণ্ড দুষ্টুমি করছিল, তাই তার টিচার এসে তাকে ডাস্টার দিয়ে মারে এবং মার খাওয়ার পরেও লিচেন চুপ থাকে না। লিচেন বলে যে একটু দুষ্টুমি করাতে কোনো যায় আসে না, তারপর সে আরও মার খায়। তো আমরা পরে দেখি টিচারের কাছে এত মার খাওয়ার পরেও লিচেন এবং তার বন্ধু মাজু দুইজনে মিলে সাইকেল চালিয়ে যাচ্ছে। তারা অ্যাকচুয়ালি খুবই মজায় মজায় যাচ্ছিল। লিচেন আর তার বন্ধু তারা দুজনেই খুবই ভালো মানুষ এবং তারা ফুল অফ জয়, তারা সবসময় মজা করতে বেশি পছন্দ করে। লিচেন যখন একটা লাইব্রেরিতে ছিল তখন একটা মেয়ে বই বের করতে গিয়ে তার মাথায় বই পড়ে যাচ্ছিল। লিচেন সেটা যখন দেখতে পায় তখন সে গিয়েই সে মেয়েটাকে বাঁচিয়ে দেয় এবং বইয়ের এক স্তূপ তার উপরে চলে আসে এবং সে শেষ বইটাকেও তার বাঁ হাত দিয়ে ধরে ফেলে আর সেই মেয়েটাকে সে বাঁচিয়ে দেয়। সে কাকে বাঁচালো তার মুখ দেখানো হয় না, তবে পরের সিনে আমরা দেখি লিচেন সোকিউংকে প্রপোজ করলে সোকিউং একটু অবাক হয়। তারপর সে লিচেনকে বলে যদি লিচেন তার জন্য একটা নতুন মিউজিক ব্যান্ড তৈরি করে এবং সেই গ্রুপের গান যদি আমাদের সোকিউংয়ের পছন্দ হয় তবেই গিয়ে সে সোকিউংকে হ্যাঁ বলবে এবং সোকিউংয়ের সাথে খুশি খুশি প্রেম করা শুরু করবে। এই শুনে সবাই খুবই খুশি হয়ে যায় এবং লিচেনও বলে যে সে সোকিউংয়ের জন্য সব কিছু করবে। ওইদিকে আশেপাশের সবাই ওদের এই কাণ্ড দেখে চিৎকার করতে থাকে, মজা নিতে থাকে। তখনই লিচেনের হাত ধরে নেয় সোকিউং এবং এই সবই দেখছিল চংহা। সোকিউং যেই লিচেনের হাত ধরে তখন লিচেন বলে আমি জানতাম না তুমি আমাকে এত পছন্দ করো। লিচেনের হাত ধরে সোকিউং বুঝে যায় যে সে কোনোদিনই ইনস্ট্রুমেন্ট প্লে করেনি, তার মানে ও যে শর্ত রেখেছিল সেই শর্ত লিচেন হারতে চলেছিল এবং লিচেনের সাথেও সোকিউংকে প্রেম করতে হবে না। ওদিকে চংহা এইসব দেখে ওখান থেকে বেরিয়ে যায়। আমরা দেখি লিচেনের কথা তার ড্রাইভার জিজ্ঞাসা করছিল সোকিউংকে এবং বলে একটা ছেলে যখন প্রেমে পড়ে তখন সে যে কোনো দূরত্বে যেতে পারে সেই মেয়েটার মন জয় করার জন্য, এবং বলে যে সোকিউং আমি বলতে পারি ওই ছেলেটা তোমার মন জয় করেই ছাড়বে। সোকিউং এই নিয়ে চিন্তা করতে থাকে। সেন শিফট হয় এবং আমরা দেখতে পারি লিচেন তার বন্ধু মাজুকে অনেক কিছু বলছে কী কী প্ল্যান করে সে সোকিউংয়ের মন জয় করবে। কিন্তু ওইদিকে আমাদের মাজু লিচেনকে অনেক কিছু বোঝাচ্ছে এবং বলছে সোকিউংয়ের মতো মেয়ে কোনোদিনই তোর পাল্লায় পড়বে না। তখন লিচেন বলছে না, আমি একটা অ্যাড দেবো এবং সেই অ্যাডে বলবো যে আমার একটা ব্যান্ডের মেম্বার চাই। তখন সে স্কুলের যেই ব্যান্ড ছিল সে ব্যান্ডে যায় এবং গিয়ে বলে হাই আমি লিচেন এবং যদি তোমরা আমাকে নিজের ব্যান্ডে সামিল করো তাহলে আমি তোমাদের সবাইকে নতুন নতুন গার্লফ্রেন্ড খুঁজে পাওয়ার পন্থা বলবো। তো ওর ব্যান্ডের সবাই রেডি হয়ে যায় এবং লিচেনও বলে ঠিক আছে, এখন আমি তোমাদের সবাইকে আমার গিটার বাজিয়ে দেখাবো এবং তোমরা সবাই জানতে পারবে আমি কত ভালো গিটার বাজাই। লিচেন গিটার বাজানো শুরু করে। সত্যি বলতে গেলে ওর গিটারের বাজানো দেখে সবাই অবাকও হয়ে যায়, মাজু অবাক হয়ে যায়। লিচেন খুবই ভালো গিটার বাজায়, কিন্তু কিছুক্ষণ পরেই লিচেন চুপও করে যায়, মানে ওর গিটার বাজানো 1 মিনিটেরও ছিল না, আর বলে যে ও এইটুকুই পারে। তো ওর বন্ধুরা আর যারা ছিল ব্যান্ডের মেম্বার সবাই রেগে যায়, মাজু ওদেরকে থামায় কোনো মারামারি হওয়ার চেয়ে। এরপরে আমরা দেখি ওই মারামারি ওইসব জায়গা থেকে বেরিয়ে লিচেন নিজে নিজে অনলাইনে একটা অ্যাড পোস্ট করে এবং সেই অ্যাডে লেখে যদি কোনো ভালো গিটারিস্ট তাদের ব্যান্ড জয়েন করতে চায় তাহলে সে তাকে 3 বেলা খেতে দেবে। তো একজন নামি দামি গিটারিস্ট এইটা দেখে ভাবে ঠিক আছে, সে সেখানে গিয়ে লিচেনের সাথে দেখা করবে। কথা মতো সে সেখানে পৌঁছেও যায়, কিন্তু সেখানে গিয়ে লিচেনের সাথে তার দেখা হওয়ার আগেই সে একটু এদিক ওদিক দেখতে থাকে এবং তার সঙ্গে ধাক্কা হয়ে যায় গৌলের। আর এই গৌল এক্ষুনি সবে সবে ফিউচার থেকে পাস্টে গেছে এবং পাস্টে যখন সে বুঝতেই পারছিল না যে 1995তে সে কী করে চলে আসলো আর পেপার নিয়ে ছিল দাঁড়িয়ে, তখনই তার সামনে চলে আসে তার বাবা। তার মানে গৌল দেখলো যে সে পাস্টে চলে আসে অতীতে এবং তার সামনে তার বাবাই দাঁড়িয়েছিল। সত্যি বলতে গেলে গৌল খুব অবাক হয়ে যায় এবং বারবার তার বাবাকে দেখতে থাকে, কিন্তু লিচেন মানে তার বাবা তো জানতো না যে এটা সে। তো গৌল বলে বাবা তুমি বুঝতে পারছো না বাবা এটা আমি, আর বাবা তুমি কথাও বলতে পারো কবে থেকে আমি তো এসব কিছুই জানতাম না। তো গৌল প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে এবং লিচেন অবাক হয়ে যায়, কারণ কি লিচেন তো জানতো না যে গৌলকে কি না। তো লিচেন তার বন্ধুকে নিয়ে সেখান থেকে পালায় এবং গৌলও তার পিছন পিছন চলতে থাকে। অনেক পালাপালির পরে
যখন লিচেন আর ওরা দাঁড়ায় তখন ঘোল বলে যে তোমরা যে গিটারিস্টকে খুঁজছো সেই গিটারিস্টই আমি। এই বলে সে তাদের সাথে কথা বলতে যায়, কিন্তু মাজু আর লিচেন খুবই ভয় পেয়েছিল। পরে যখন কথাবার্তার পরে তারা বুঝতে পারে যে না, এটাই সেই ছেলেটা, তাও তারা চেক করার জন্য তাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে এবং সে সেই প্রশ্নের ঠিকভাবে উত্তরও দিতে পারে। তো তারা বুঝতে পারে যে না, গোল সত্যি ভালো করে অনেক কিছুই জানে এবং একজন ভালো নামি দামি গিটারিস্ট। তো লিচেন বলে যে ওয়েলকাম, আমার টিমে তোমাকে ওয়েলকাম। এরপরে ওদের সবাইকে নিয়ে লিচেন এবং মাজু আর গৌল সবাই মিলে বাসে যায়। বাসে তো যাওয়ার সময় লিচেন এটা দেখে যে গৌলের কাছে টাকা নেই, তো লিচেনও গৌলের টাকা দিয়ে দেয়। বাসে লিচেন দেখতে পারে যে গৌল সবসময় ওর দিকে হাঁ করে তাকিয়েছিল এবং এই নিয়ে সবাই একটু আনকমফোর্টেবলও হচ্ছিল। অ্যাকচুয়ালি গৌলের জন্য সব কিছুই খুবই নতুন ছিল। গৌল সবে সবে যে ফিউচার থেকে প্রেজেন্টে এসছে, তো লিচেন তার সামনে ঠিক করে কথা বললেও গৌল ঠিক করে বলতে পারছিল না। ওইদিকে যখন সে ব্যান্ডের সামনে আসে তখন ব্যান্ড মেম্বাররা বলে তুমি কাকে নিয়ে এসছো, আমি একে আগে কোনো দিনই দেখিনি। তো লিচেন কিছু বলে আর বলার পরেই জানতে পারে যে অ্যাকচুয়ালি গৌল তাকে পুরোটাই মিথ্যা কথা বলেছে। তো ব্যান্ডের 3জন মেম্বার খুবই রেগে গিয়ে লিচেন, মাজু এবং আমাদের গৌলকে প্রচণ্ড মারে এবং অনেক কথাও শোনায় এবং বলে তোমাদের দ্বারা কোনো দিনই একজন ভালো গিটারিস্ট জোগাড় হবে না। তো এত মার খাওয়ার পরে লিচেন আবার গৌলকে মারতে যায় এবং বলে তুই আমাকে মিথ্যা বললি কেন, তোর জন্য দেখ কত মার খেলাম। ওইদিকে আমাদের গৌল বলছে বাবা আমাকে মেরো না, প্লিজ আমাকে মেরো না। তো লিচেনও বলছে তুই আমাকে বাবা বলছিস কেন। এই নিয়ে তাদের মধ্যেও ঝগড়াঝাটি শুরু হতে থাকে। অন্যদিকে আমরা দেখি যে আমাদের সোকিউং জঙ্গার সাথে কথা বলতে এসছে। তো জঙ্গাকে সে নিজের টি শার্টটা ফেরত দেয় এবং তখনই আমাদের চঙ্গা একটু তার দিকে তাকায় এবং তাকে বলে যে তোমার কি লিচেনকে পছন্দ। তো তারপরে সে লিচেনের একটা আঁকাও তাকে এঁকে দেয়। তো আমাদের সোকিউং বলে যে লিচেন ছেলেটা খুবই ফানি, কিন্তু তার সাথে আমার কোনো প্রেম নেই। আর আমার জানতে ইচ্ছা করে যে লিচেন এরপর কী করবে। লিচেন আমার সাথে একটা বেট তো লড়লো, কিন্তু এরপরে লিচেন কী করতে চলেছে এটা সত্যি আমি জানতে চাই। আমি জানতে চাই সে আমার মন জিততে পারবে কি না। তো এইভাবেই তারা একটু কথা বলতে থাকে এবং যেহেতু জঙ্গা শুনতেও পারে না, বলতেও পারে না, তাই সে চুপচাপ আঁকতে থাকে এবং সিয়ককে বোঝাতে থাকে সে কী বলতে চায়। ওইদিকে আমরা দেখি একজন প্রফেসর একটা মেয়েকে প্রচণ্ড বকাবকি করছে। অ্যাকচুয়ালি মেয়েটা চঙ্গার একটা আর্ট পুরোপুরি নকল করে এবং নকল করে একটা কম্পিটিশনে সেটা পাঠাতে চায়। তো সেই জিনিসটা জানাজানি হয়ে যাওয়ার পরে আমাদের চঙ্গা নিজে গিয়ে ওই মেয়েটার কপি করা আর্টকে একেবারে ছিন্ন ভিন্ন করতে থাকে। এই নিয়ে ওদের মধ্যে চুলোচুলি হতে থাকে। এই সিনটা মানে সত্যি বলছি খুবই ভয়ানক ছিল। তো অত মারামারির পরে তারপরে গিয়ে এই সিনটা শেষ হয়। ওইদিকে আমাদের ঘোল একটা দোকানে গিয়ে ভাবতে থাকে যে এই লাইব্রেরি থেকে বেরোনোর পরেই তো সে পাস্টে চলে আসে এবং সে লাইব্রেরির মালিককে জিজ্ঞাসা করতে থাকে কোনো মিউজিক শপের ব্যাপারে, কিন্তু লাইব্রেরির মালিক কিছুই জানতো না। সেখান থেকে বেরোনোর সময় সে ভাবে যে সে ফিউচারে আবার ফিরে যাচ্ছে, কিন্তু এরকম কিছুই হয়নি এবং সে যখন দেখে সে আবার একই জায়গাতেই আছে এবং ফিউচারে যেতে পারেনি, তখন সে খুবই রাগারাগি করতে শুরু করে এবং চিৎকার করতে শুরু করে মাঝ বাজারে। তো তার মনে পড়ে যায় যে মিউজিক শপের সেই লোকটা বলেছিল একটা বিল না হারাতে। সেই বিলে একটা নাম্বার ছিল, সেই নাম্বারটা নিয়ে সে ওই নাম্বারে কল করতে যায়, কিন্তু সেই নাম্বারে তো কলও যাচ্ছিল না। তো আমাদের ঘোল খুবই রেগে যায় এবং খুবই কষ্টে থাকে। তার মনে পড়ে যে মিউজিক শপের লোকটা তাকে অনেক টাকা দিয়েছিল, কিন্তু যখন সেই টাকাটা সে 1995-তে ইউজ করতে চায় তখন সে বুঝতে পারে 1995-তে এইসব টাকা তো চলতোই না, তখন তো চলতো পুরনো টাকা। তাই সে খুব রেগে যায়। ওইদিকে লিচেনের দিদা তাকে জিজ্ঞাসা করে যে লিচেন, তোমার তো একটা টিচার আসার কথা ছিল, সেই টিচারের কি হলো? তখন লিচেন বলে যে না, টিচার আসার কথা ছিল, কিন্তু টিচারকে আমি বাড়িতে আনিনি, আমি জানি না সে কোথায় আছে। তো লিচেনের দিদা বলে যে করে হোক না কেন তুমি তোমার জন্য একটা টিচার জোগাড় করো, কারণ কি তোমার দ্বারা পড়াশোনা হচ্ছে না। তো লিচেনের এইসব কথা তাকে বলার পরে লিচেনের দিদা আরও বলে যে তুমি তাড়াতাড়ি পড়াশোনা করতে শুরু করো, কারণ কি এরকম করতে থাকলে তুমি তোমার বাবার মতো হবে। ওইদিকে আমরা দেখি যে আমাদের ঘোলের কাছে কিছু টাকা ছিল 1995-তে যেটা চলতে পারে, সেই সব টাকা দিয়ে সে রামেন কিনে খাচ্ছিল, মানে নুডলস কিনে খাচ্ছিল এবং তার মনে পড়ে যে সে
তার মাকে ছোটোবেলায় জিজ্ঞাসা করেছিল যে তার মায়ের কোনো পরিবার আছে কিনা, কিন্তু তার মা তাকে বলেছিল যে তার মায়ের কোনো পরিবার নেই এবং সে ছোটোবেলা থেকেই অনাথ। ঘোল ভাবে যে তার বাবা যেমন আগে কথা বলতে পারতো, শুনতে পারতো, কিন্তু এখন পারে না। সে ভাবে তার মা কোথায় আছে এবং সে ভাবে তার মায়ের পাস্ট কী হবে। সে ভাবে তার মাকে তার খুঁজতে হবে, কারণ কি সে জানে না যে তার মা কোথায় আছে। তখনই সে দেখে আশেপাশের একটা কল বুথে আলো জ্বলে ওঠে এবং যখনই সে সেই ফোনে কান লাগায় তখন সে দেখে মিউজিক শপের সেই লোকটা তার সাথে কথা বলে এবং গোল তাকে অনেক কিছু জিজ্ঞাসা করে। তখন সে বলে যে এই সফরে এসছো এবং নিজের বাবাকে বাঁচাও এবং তুমি যা পারবে করো, কিন্তু তোমার বাবার ওই অ্যাক্সিডেন্টকে তুমি আটকে দাও। মানে ওর বাবার একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, সেই অ্যাক্সিডেন্টের জন্যই ওর বাবা মানে লিচ্যান পরে কথা বলতে পারতো না, শুনতেও পারতো না। তো আমাদের গোলকে সেটাই আটকাতে হবে। ওইদিকে আমরা দেখি পুরো ইন্টারনেটে একটা জিনিস ভাইরাল হয়ে গেছে যে গিটারিস্ট এসেছিল লিচ্যান এবং মাজুর সাথে দেখা করতে, সেই গিটারিস্টের তো ওর সাথে দেখা হয়নি, তো গিটারিস্ট সব জায়গায় ছড়িয়ে দিয়েছে যে লিচ্যান আর মাজু ঠকবাজ এবং তাদের কথা যেন কেউ বিশ্বাস না করে। তো ওইদিকে আমরা দেখি লিচ্যানের পিছনে একটা ছেলে পড়েছে লিচ্যানকে মারবে বলে, দুষ্টুমি চলছিল। তো তখন লিচ্যান সেখান থেকে পালাতে পালাতে চলে আসে একটা স্টোর রুমে এবং সেই স্টোর রুমে এসে সে দরজা বন্ধ করে দেয়। আর তখনই সে দেখতে পারে একটা মেয়ে সেখানে চুপচাপ বসে আছে। সে ভাবে ওই মেয়েটা সবাইকে বলে দেবে যে লিচ্যান এখানে আছে, লিচ্যান এরপরে মার খাবে। সেই জন্য সে ওই মেয়েটার মুখটা জোরে টিপে ধরে এবং বলে প্লিজ কাউকে কিছু বলবে না। এটাই ছিল চংহা। এবং অন্যদিকে আমরা দেখি লিচ্যান সোকিউংকে দেখে এবং সোকিউংকে দেখে বলে আরে আপনি এখানে। তো সোকিউং বলে যে আপনি কে, আপনি যে আমাকে এভাবে ডাকছেন। তো তো ওইদিকে গোল তাকে দেখে খুবই হাসতে শুরু করে এবং বলে আমি তো আপনাকে চিনি। কিন্তু ওইদিকে আমাদের সোকিউং তোকে চিনতই না। তো সোকিউংও ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকে। পরের এপিসোডে কী হয়েছে সেটা জানতে গেলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।